আরে দাদা, রেলওয়ের টাইম টেবিলটা কোন দিকে? ওই যে সামনে। এই ছবিটা আপনি কখন তুলেছেন? এক্ষুনি তো স্যার। ওনারা কোন দিকে গেছেন? ওই দিকে গেছে। আরে কি দাদা, কি করছেন? ক্ষমা করে দেবেন দাদা। ওদিকে চল। সন্ত, সন্ত, আরে চল, উঠে বস গাড়িতে। হিতেন্দা, মালিক প্রসাদ। এ নাও বাবা, আদা দেওয়া চা, তোমার খুব পছন্দের। হিতেন্দা, আজ অনেকদিন পর তোমার সঙ্গে বসে চা খাচ্ছি। সত্যি হিতেন্দা, বিশ্বাসই হচ্ছে না যে ভগবান আজ তোমার সাথে এখানে দেখা করিয়ে দিল। তুমি ঠিকই বলেছ, না হলে মুম্বাইয়ের মতো শহরে তো সবাই চেনা জানা রাস্তাতেও হারিয়ে যায়, কিন্তু এখানে এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা, আমি কত কিছু করেছি, পেপারে অ্যাড দিয়েছি, আশেপাশের গ্রামে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের কোনো খোঁজ পাইনি বাবা। আমার তো মনে হচ্ছে আমি এখনো স্বপ্ন দেখছি, আর আমার চোখ খুলবে আর এই স্বপ্নটা ভেঙে যাবে। আরে এটা কোনো স্বপ্ন নয় রে মূর্খ, তোর বাবা এই মুহূর্তে স্বয়ং তোর সামনে বসে আছেন। আচ্ছা শোন, এবার আমায় বল যে বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মা, পিসিমা, তোরাল, ত্রিবেণী সবাই কেমন আছে? ওই বাড়িতে তুমি আর সন্ত ছাড়া একদমই ভালো লাগে না। ওই বাড়িতে সবাই শুধু বেঁচে আছে। কি হয়েছে বল, খুলে বল আমায় সবকিছু। বাবা, ওই বিশাল... আচ্ছা শোন একটা কথা, ওই অসভ্য ছেলেটার নাম আমার সামনে উচ্চারণ করবি না। হিতেন্দাকে আপনি বলতে তো দিন। কি বলবো সন্ত, যেদিন তুমি আর সন্ত ওখান থেকে বেরিয়ে এলে সেদিন থেকে ওই বাড়ির অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আর তুমি জানো বাবা, ত্রিবেণী আমাদের সঙ্গ দিয়েছে। এটা আমি ভালো মতনই জানতাম যে সবকিছু পেয়ে যাওয়ার পরেও ওই মেঘা কোনোভাবেই খুশি হবে না, কষ্ট দেবে সবাইকে, বিষধর সাপের মতো একটা। সেই সাপকে তুমি যতই দুধ খাও না কেন
ও বিষ উগড়ে দেবেই। কিন্তু এটা শুনে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। তুই, ত্রিবেণী, তোরা সবাই মিলে বিষয়টাকে সামলে নিয়েছিস। তুমি ধর্মপুরে ফিরে আসছো না কেন? তুমি আর আমি মিলে ওখানে একটা বিজনেস শুরু করব। না বাবা, ওই অসভ্য ছেলে বিশাল আর মেঘাকে আমাকে ওই বাড়ি থেকে বার করতেই হবে, মানে ওদের উচিত শাস্তি আমাকে দিতেই হবে। এটা হলো আমার লক্ষ্য। আর যতদিন পর্যন্ত আমার এই লক্ষ্য পূরণ না হচ্ছে, আমি ধর্মপুরে ফিরতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি যদি ওখানে ফিরে যেতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। আচ্ছা, ধর্মপুরের কথা তুমি বাদ দাও, এটা বলো যে তোমরা এতদিন ধরে এখানে আছো, তো এখানে কি করলে তোমরা? দামজি ভাই নিজের জীবনে অনেক এগিয়ে গেছেন। দামজি ভাই? হ্যাঁ, তোমার বাবা। আর আমি কঙ্কুবেন। এই নতুন নাম, নতুন পরিচয় পেয়েছি আমরা। আমরা জীবনে অনেকটা এগিয়ে গেছি লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। হ্যাঁ শোন, আমার শরীরের বয়স হয়তো অনেকটাই হয়েছে। বয়সের কারণে হয়তো দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে আমার, কিন্তু দৃষ্টিকোণ নয়। সংকল্পে আমি আগের মতোই দৃঢ় আছি। আর এই যে দেখছিস না তোর সন্তুমাকে, ও আজকাল খুব ভালো হীরা পরখ করে। বল, ছাড় আমাদের কথা এবার বাদ দে। তুই তোর মাল কবে আসবে মুম্বাইতে বল? বাবা, ওই মাল আর ডেলিভারি হবে না। কেন? সাহস কি করে দেখালো বলতো এই সমস্ত কাজ করার? যে আমার সন্তানের পরিশ্রমের উপর ওরা জল ঢেলে দিল। জেনে রাখ, এই দুজন মিলে যে কাজটা করলো না, সেটার জন্য আমি ওদের উচিত শাস্তি দেব, এই দুজনকেই। শোন বাবা, তোকে আমি একটা কথা বলবো আজকে। আমি জানি যে তুই আমার এই কথাটায় সহমত হতে পারবি না কোনোভাবেই। বাবা, তোমার উপরে বিশ্বাস আছে, শুধু এটা বলো যে আমায় কি করতে হবে। শুনবি তুই আমার এই কথাটা? তাহলে তুই এক কাজ কর, তুই ধর্মপুরে ফিরে যা। মালিক, এসব আপনি কি বলছেন? হিতেন্দা যদি আমাদের সঙ্গে এখানে থাকে তাহলে তো আমাদের সাথে আমাদের কাজে সাহায্য করতে পারবে। আর তারপর আমরা একসাথে মিলে কারিগরদের কাজ শিখিয়ে দেব। তাতে আমাদের ব্যবসাটা আরো তাড়াতাড়ি বড় হবে। আর আপনি আপনার ছেলের সাহায্যও পাবেন। দাদু সবসময় বলতেন, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। হ্যাঁ, তোর দাদু যে কথাটা বলতেন সেটা একদমই ঠিক। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু আমি যেটা বলছি সেটা একবার বোঝার চেষ্টা কর তুই। হিতেন হলো আমার বড় ছেলে, আর ওখানে ওই ধর্মপুরে আমার গোটা পরিবার রয়েছে। কিন্তু যারা আমার সম্মানের জন্য লড়াই করছেন না, প্রত্যেকে কিন্তু হিতেনের দিকে তাকিয়ে। হিতেন যদি এখানে থেকে যায়, ওনাদেরকে কে সামলাবে? আর আমাদের এখানে তো সবাই রয়েছে আমাদের সঙ্গে। মসুরকার ভাই আছে, গুপ্তবাবু রয়েছেন। তুই আজ রাতেই ধর্মপুরে ফিরে যা হিতেন। আর ভয় পাস না কখনো কোনো বিষয়ে। আমি যেরকমটা তোকে বলছি সেরকমটা কর। মা, লেবুর জলটা খেয়ে নিন। আপনি সকাল থেকে তো কিচ্ছু খাননি। আরে আমার মাথা খারাপ করিস না চম্পা, লেবুর জল খাও। আমার কৃষ্ণ এখনো পর্যন্ত বেল পায়নি, আর তুই খাওয়া দাওয়ার কথা বলছিস? আরে তুই এখন যা যা। দেখবেন কৃষ্ণ দাদা ঠিক বেল পেয়ে যাবে। একটু হয়তো সময় লাগবে। মেঘা কিরকম মানুষ আমরা সবাই জানি, ও বারবার এভাবে আঘাত করবেই। কিন্তু আমার তো আপনার সাহায্যের প্রয়োজন। কি করব বল? একটু কিছু খেয়ে নিন। আপনি যদি খাওয়া দাওয়া না করেন আমার তো আপনাকে নিয়ে চিন্তা হবে, আর আমি কৃষ্ণ দাদার বেলটাও করাতে পারবো না। এইভাবে জেদ করে কি হবে? কি করব মা, আমার যে দুঃখ হয়
তাতে কারুর যায় আসে না। আমার সন্তানরা যদি দুঃখ পায় না, আমি সহ্য করতে পারি না। দিদা, একবার কৃষ্ণদাদার বেল হয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। ওর বেল তো হয়েই যাবে। হিতেন আঙ্কেল, আপনি চলে এসেছেন? আমাকে আসতেই হলো, কারণ আমার পরিবারের আমাকে প্রয়োজন। আর তোমরা আমায় কিছু বলার আগে আমায় একটা প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে। ছেলে বেল পায়নি বলে পাগল হয়ে গেছো নাকি? বসো। তোমার কি মনে হয় আমি তোমার অর্ডারস ফলো করব? জাস্ট গেট আউট অফ মাই রুম। দেখো, তোমার মুখ দেখার আমারও কোনো ইচ্ছে নেই। চলে যাবো এখান থেকে। তার আগে তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। গোডাউনে আগুন তুমিই লাগিয়েছো, যাতে ইন্স্যুরেন্সের সমস্ত টাকা তুমি পেয়ে যাও, রাইট? বোকা সাজার ভান করো না। বুদ্ধি শুধু তোমার কাছেই নেই। গোডাউন পোড়ানো অবধি তোমার বুদ্ধি ঠিক ছিল, কিন্তু কৃষ্ণকে জেলে পাঠিয়ে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছো। পরিষ্কার করে বলো যেটা বলতে চাও। কৃষ্ণ যতক্ষণ না জেল থেকে বাইরে বের হচ্ছে, তুমি ইন্স্যুরেন্সের একটা টাকাও পাবে না। কি আজে বাজে বলছো তুমি? যদি ইন্স্যুরেন্সের টাকা পেতে চাও, তাহলে এক্ষুনি কৃষ্ণকে জেল থেকে বের করো। কিন্তু হিতে, আমি আজ এখানে শুনতে নয়, শোনাতে এসেছি। সেই জন্য আমার কথা মন দিয়ে শুনবে। কেননা এই বিমার টাকাটা তখনই পাওয়া যাবে যখন এটা প্রমাণিত হবে যে ঘটনাটা আকস্মিকভাবে ঘটেছে। কিন্তু যদি এইটা প্রমাণিত হয়ে যায় যে কেউ ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগিয়েছে, তাহলে বিমা থেকে ওরা একটা টাকাও পাবে না। এই বিমার টাকাটা ওরা তখনই পেতে পারবে যখন মেঘা পুলিশকে গিয়ে বলবে যে সেদিন রাতে কৃষ্ণ ওখানে গিয়েছিল দেখাশোনা করার জন্য এই কারখানাটার। আর কৃষ্ণ যদি আগুন লাগার ঘটনা সাক্ষী থাকে এবং ও তখন চিৎকার করেছিল, কেউ আসেনি ওর চিৎকারটা শুনে তখন, আর আগুনটা ছড়িয়ে যায়। আশা করি বেশি কথা তোমাকে বলতে হবে না। ড্যাম, এত বড় ভুল আমি কি করে করলাম? কারণ তুমি বারবার একটা কথাই ভুলে যাও, যে তুমি মাহিয়া বংশী পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছো। বাবা, সবকিছু সেরকমই হলো যেমনটা তুমি বলেছিলে। তুমি আজও ধর্মপুরের মালিক। তুমি যা চেয়েছো তাই হয়েছে। আজ আমি খুব খুশি, খুবই খুশি, কারণ কৃষ্ণার জামিন হয়ে গেছে। ও যেভাবে মেঘাকে নিজের জালে ফাঁসিয়েছে দারুণ ছিল। সব কাজ তুই একেবারে ভাইয়ের মতো করেছিস। ও যদি এখানে থাকতো তাহলে এমনই করতো। এটা উনিই করেছেন। কি? হ্যাঁ পিসি, যা কিছু করেছে বাবাই করেছে। যখন আমি খুব টেনশনে ছিলাম, তখন মুম্বাইতে বাবার সঙ্গে আমার দেখা হয়। আমার ভাই, ও যেখানেই থাকুক না কেন সব কিছু ঠিক নিজের হাতের মুঠোয় এনে ফেলবে, নিজের মতো করে। আগে বল আমায়, আমার ধর্মরাজা শান্তু কেমন আছে? দিদা, শান্ত আর বাবা একদম ঠিক আছে। যেমন আমাদের সমস্যা আমরা ওনাদের জানাইনি, তেমন ওনারাও ওনাদের সমস্যা আমাদের জানাননি। অনেক কষ্ট করেছে বাবা আর মা, তবে বাবার লক্ষ্যের খুব কাছেই আছে। তুমি দেখে নিও, খুব তাড়াতাড়ি বাবা ওখানে নতুন কোম্পানি শুরু করবে। সত্যি কথা বলবো, আমি গর্বিত যে আমি ওনার ছেলে। অনেক ক্ষমতা আছে ওনার। পাথর থেকে হিরে হোক বা জল, সেটা কখন বার করতে হবে আর কিভাবে ভালো করেই জানেন। ভাই যদি এখানে থাকতো তাহলে এসব হতো না, তাই তো? কিন্তু আমি তো আছি এখানে, আমরা সবাই আছি, আমরা সবাই মিলে করব।
আর বাবা আমাকে বলে দিয়েছেন যে তুমি যা চাইবে তেমনটাই যেন হয়। এবার শুধু আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে যাই হোক না কেন আমাদের কারিগররা যেন না বসে থাকে, ওদের যেন কোনো কষ্ট না হয়। ঠিক বলেছিস বাবা তুই। ধর্মপুরের নাম, ভাইয়ের এত বড় কাজ, তার সাথে সাথে আমাদের কারখানার সব কারিগরেরাও আমাদের সম্পদ। ব্যাস একবার শুধু কৃষ্ণা এসে যাক, তারপর কারিগরদের নিয়ে আমাদের কিছু একটা ভাবতেই হবে। উনি কদিন ধরেই বড় অসুস্থ, চিকিৎসার জন্য অর্থও নেই। এতটা খারাপ সময় ধর্মপুরে প্রথমবার এসেছে। মনে হচ্ছে গ্রামে আকাল পড়ে গেছে। রোজগার যদি না থাকে তাহলে আমরা আর কতদিন বেঁচে থাকবো? হিতেন, গ্রামবাসীদের এক জায়গায় জড়ো কর। আমি আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি কারণ আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি যে খুব বড় সংকট এসেছে আপনাদের উপর, আমাদের উপর, আমাদের ধর্মপুরের উপর, কিন্তু বিশ্বাস রাখুন, আপনাদের কষ্ট, আপনাদের যন্ত্রণা, আপনাদের দুঃখ, এগুলো আমরাও খুব ভালো করে বুঝতে পারছি। কারণ ওই একই কষ্ট, একই যন্ত্রণা আমাদেরও হচ্ছে। আমরা এখন আর আপনাদের মালিক নয়, আর কারখানাও আমাদের নামে নেই, আর এখন আর এত ক্ষমতাও নেই যে গোডাউন খুলে সমস্ত আনাজ বিলিয়ে দিয়ে আপনাদের খিদে মেটাতে পারি। কিন্তু আজও আমাদের কাছে একটা জিনিস আছে যাতে ওই মেঘার কোনো অধিকার নেই, আপনাদের আছে। সেটা হলো আমাদের স্ত্রীধন। তাই জন্য আজ আমি আমার এই স্ত্রীধন নিয়ে এসেছি। কথায় বলে গয়না বিপদের সময় পরিবারের কাজে লাগে, আর আপনারা আমার পরিবার, আপনাদের সবার এগুলো দরকারও রয়েছে, আর তাই এতে শুধুই আপনাদের অধিকার। যতদিন না কারখানা চালু হচ্ছে আমি আপনাদের সবার কাছে মিনতি করতে চাই, এই গয়নাগুলো বিক্রি করে যা টাকা আসবে সেই টাকা দিয়ে আপনারা আপনাদের আর পরিবারের সবার পেট ভরান। এ নিন। তরু দিদি, আজ আপনি ধর্মরাজবাবুর সম্মান রাখলেন। এটা ভেবে আমাদের গর্ব হয় যে ধর্মরাজবাবু আমাদের মালিক। ভগবানের কাছে সবসময় আমরা এটা বলতাম যে আমাদের গরিব কেন করলেন, কিন্তু আমরা ভুল ছিলাম। এখন তো আমাদের থেকে বড় লোক আর কেউ হতেই পারে না, যেখানে মাইহাবংশী পরিবার আমাদেরকে নিজেদের পরিবারের অংশ মনে করেন। মালিকের জয়, মালিকের জয়, মালিকের জয়, মালিকের জয়। দেখ ভাই, আজও ধর্মপুরে সবাই তোর নামেই জয় জয়কার করে। আজও তুই এই মাটির সাথে এতটাই জুড়ে রয়েছিস। এখন অপেক্ষা শুধু সেই দিনের যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর তুই আর সন্তু ধর্মপুরে ফিরে আসবি।